ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 285তম পর্ব। আমি নিবেদিতার স্কুল কেন্দ্রিক সরস্বতী পুজোকে নিয়ে এর আগের এপিসোডে আলোচনা করেছিলাম। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই রয়েছি। আসলে নিবেদিতার শিক্ষা প্রতিষ্ঠানটি একটি আদর্শ নারী শিক্ষা কেন্দ্র শুধু নয়, ভারতবর্ষের নারী ঐতিহ্যের পূর্ণ পরাকাষ্ঠা। নিবেদিতা বালিকা বিদ্যালয়টি যেন নিবেদিতাকে একটি মূর্ত প্রতীকরূপে আমাদের সামনে ধরে রেখেছে আজও। ভারতবর্ষের জন্য নিবেদিতার যে সেবা নানা ক্ষেত্রে আমরা দেখতে পাই, তার ভিতরে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে পুষ্ট এবং সুষ্ঠুভাবে পরিচালিত তার এই বালিকা বিদ্যালয়টি। আয়তনের দিক দিয়ে আমরা এর মূল্যবান দিকটিকে খুঁজে না পেলেও মূল্যায়ন করতে পারবো না এটা নয়। মূল্যায়ন করতে অনেক ভাবনা, অনেক চিন্তা এবং ওর ভেতরকার ইতিহাসে আমাদের প্রবেশ করতে হবে। আয়তন একটা খুবই ছোট্ট জায়গা, কিন্তু নিবেদিতার প্রাণস্পর্শী সেবা থেকে এর জন্ম ও পুষ্টি, এবং তারই সেবা আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার পরবর্তীরাও এই প্রতিষ্ঠানটিকে চালিয়ে যাচ্ছেন আজও সেই একই ধারায়। ভারতবর্ষের যে আধ্যাত্মিক চিন্তা, তার সাথে ভারতীয় নারীদের নিজস্ব ভাবনা এবং নিজস্ব ইতিহাস কেন্দ্রিক পরিচায়ক। মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠানে না গেলেও ছেলেবেলা থেকে আমরা মা বাবার ক্ষেত্রে দেখেছি, মায়ের ক্ষেত্রে অন্তত, তারা শিক্ষা প্রতিষ্ঠানে না গেলেও সমস্ত চিন্তার বাড়ির, সন্তানের, স্বামীর এবং প্রতিবেশীর সহায়িকার মতো এবং সমাধানের একটা তিনি যেন সর্বোচ্চ জায়গা। বাড়ির ঘরের কর্ত্রী গিন্নি, তার স্বামী যতই তার থেকে শিক্ষিত হোক না কেন, এই নারীরাই, বাড়ির গৃহিণীরাই তাদের সন্তান, স্বামীকে, সংসারকে সঠিক পথে নিয়ন্ত্রিত করে। এটি যুগ যুগ ধরেই চলে আসছে, এটা অস্বীকার করতে কেউ পারবেন না। তেমন একটা স্কুলেও নিবেদিতা বিশেষ করে যে স্কুলটির প্রাণ সঞ্চার করেছিলেন, সেই স্কুলটি এর মূল্যায়ন করতে হলে কিন্তু দুটো বিষয় ভাবতে হয়। একটা তার স্থায়িত্ব, দ্বিতীয়টা তার আদর্শের প্রতি সঞ্চালকদের আনুগত্য। আমরা প্রথমটি যদি দেখি, তার স্থায়িত্ব 125 বছর পরেও সমান প্রাসঙ্গিক হয়ে রয়েছেন স্থায়িত্বের দিক দিয়ে, এবং আদর্শের দিক দিয়েও একইভাবে সমান প্রাসঙ্গিক হয়ে রয়েছেন। এই প্রতিষ্ঠানটি যারা চালাচ্ছেন বর্তমানে, আমরা মনে করি এখনো পর্যন্ত তারা নিবেদিতার মহান আদর্শের অনুসরণ করে তবেই সঠিক পথটি সুষ্ঠুভাবে নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাচ্ছেন। এই যে দীর্ঘ 125 বছরের ইতিহাস অতিক্রম করল প্রতিষ্ঠানটি, শুধু যে বেঁচে আছেন তা নয়, ক্রমবর্ধমান রূপে দেখা দিচ্ছে তার ঐতিহ্যের মহিমা। তাতে বোঝা যায় এর ভেতরে যথেষ্ট প্রাণশক্তি রয়েছে। যেভাবে এই প্রতিষ্ঠানটির জন্ম, যেভাবে এটি প্রথম আত্মপ্রকাশ করেছে, শ্রীমা স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণদেবের অন্যান্য পার্শ্বদের যে অমোঘ আশীর্বাদ পেয়ে এটি গড়ে উঠেছে, তাতে মনে হয় এটি সুদীর্ঘকাল স্থায়ী হবে।
আর যারা এর সেবা করে যাচ্ছেন তাদের ভেতরে সেবার মহান আদর্শ অক্ষুণ্ণ থাকবে আশা করা যেতে পারে। শারদানন্দজি রামকৃষ্ণ মিশনের মহাসম্মেলন 1926 খ্রিস্টাব্দের 1 এপ্রিল যে বক্তব্যটি সভাপতির ভাষণে রেখেছিলেন তার কথাটিকে স্মরণযোগ্য এক্ষেত্রে আমার মনে হয়। তিনি বলছেন, নানা প্রতিকূলতার মধ্যেও 30 বছর ব্যাপী এই সংস্থাটি যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং মানুষের হৃদয়ে শিকড় অন্দরমহলে যেভাবে প্রবেশ করেছে, সেখানে কোনো বাধাই এটাকে টেনে উবড়ে ফেলে দিতে পারবে না, কারণ এটি সার সত্যের মধ্যে প্রতিষ্ঠিত বলেই। ঠিক নিবেদিতার স্কুলটির ক্ষেত্রেও আমার মনে হয় একই ভাবনাটি লুকিয়ে রয়েছে এবং এক ধারায় কোনো কিছু কিন্তু গড়ে ওঠে না, সেটা আমরা জানি। বাধা বিঘ্নের বন্ধুর পথ ধরে এই প্রতিষ্ঠানটি যেভাবে এগিয়ে চলেছে, ক্রমবর্ধমান হয়ে তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে, শুধু লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে বলবো কেন, সে তো লক্ষ্যেই ছিল, সেই লক্ষ্যেই রয়েছে, কেবল কাল প্রবাহ সময় তাকে স্মরণ করে চলেছে যেন। এটা একটা স্কুল মাত্র নয়। যদি স্কুল ভাবি তাহলে নির্দিষ্ট সময় ঘন্টা, নির্দিষ্ট সময়ে বন্ধ হওয়া, চাবি তালা, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আসলে এটা একটা আদর্শের প্রতীক, যে আদর্শ স্বামী বিবেকানন্দ থেকে অথবা আরও যদি এগিয়ে যায় তো দেখব তার ভক্ত শ্রীরামকৃষ্ণ থেকে প্রাপ্ত হয়েছিল। এই শ্রীরামকৃষ্ণ তার গুরু হিসাবে বিবেকানন্দ যা পেয়েছিলেন, বিবেকানন্দের কাছ থেকে নিবেদিতা সেই আদর্শগত দিক দিয়ে বাস্তবায়িত করেছেন তারই চিন্তাকে, তারই ভাবনাকে, বিশেষ করে নারী শিক্ষার দিক দিয়ে। তিনিই স্বামীজিকে সেবার আদর্শে অনুপ্রাণিত করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব, সেটা আমরা জানি। আর স্বামীজি ছিলেন শ্রীরামকৃষ্ণের সেবা আদর্শের মূর্ত প্রতীক বা অনন্য রূপকার। শ্রীরামকৃষ্ণদেব যদি একটি ইকুয়েশন হয়, তার অ্যাপ্লিকেশনটি স্বামী বিবেকানন্দ, ঠিক সেরকমই স্বামী বিবেকানন্দ তার যদি অ্যাপ্লিকেশন খোঁজার চেষ্টা করি, তার নাম নিবেদিতা, অন্য দিক দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস। স্বামীজি দেখলেন ভারতকে তুলতে হলে শিক্ষাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম, যার দ্বারা ভারতকে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। তিনি শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন, এই নিদ্রিত ভারতকে তথা তার দেশমাতৃকাকে জাগাতে হলে, এই অধঃপতিত জাতিটাকে তুলতে হলে প্রথম দৃষ্টি দিতে হবে অধস্তন সমাজের দিকে এবং তার প্রধান উপকরণ হবে শিক্ষা। এই জনশিক্ষার কথা স্বামীজি বহুবার সবিস্তারে আলোচনা করেছেন, যা তার বিভিন্ন রচনাবলিতে আমরা খুঁজে পাই। বিশেষ করে স্বামীজি চেয়েছিলেন এদেশের নারী জাতির উন্নতি। তিনি বলেছিলেন, কোনো দেশকে উন্নত হতে গেলে নারী জাতিকে প্রথম উন্নত হতে হবে এবং নারী জাতিকে উন্নত করলে তবেই বাকি সবগুলো উন্নত হয়ে যাবে। আর নারী জাতি যদি উন্নত না হয় তাহলে অন্য দিকগুলো উন্নত আশা করতে পারবেন না। স্বামী বিবেকানন্দের প্রাচ্যের নারী সম্পর্কে 22 সেপ্টেম্বর একটি বক্তৃতা আমরা
পাই পাশ্চাত্যের চিকাগো বক্তৃতাতে। সেটি ওই মহিলা পোটার পামার তিনি আয়োজন করেছিলেন। সেখানে সেই বক্তব্যের মধ্যে স্বামীজি পাশ্চাত্যের নারী সম্পর্কে বলতে গিয়ে বলছেন, পৃথিবীর একটি দেশ যে কোনো বা জাতি তার অবস্থানটি সঠিকভাবে জানতে গেলে দেখতে হবে প্রথমে সেই জাতিটি তার দেশের নারীদের প্রতি কীরকম আচরণ পোষণ করেন, বা কীরকম শ্রদ্ধা জ্ঞাপন করেন, বা কীরকম নারীদের প্রতি তাদের অবস্থান। তাদের নারীদের প্রতি অবস্থানটি বলে দিবে সেই জাতিটার, সেই দেশটার উন্নতির এবং সঠিক তার অবস্থানটির কথা। স্বামীজি দেখেছিলেন ভারতকে যেভাবে তিনি চিনতেন, জানতেন, সেটি তার বাইরের কোনো জাতির উন্নতির মাপকাঠি হিসাবে তাদের নারীদের প্রতি আচরণটি তার সামনে ভীষণভাবে অগ্রগণ্য বলে তিনি ভাবতেন। তাই এই দেশটাকে শুধু জাগাতে হলে, বা পাশ্চাত্যের যে কোনো দেশকে জাগাতে গেলে, বা অধঃপতিত জাতিকে তুলতে হলে প্রথম দৃষ্টি দিতে হবে অধস্তন সমাজের দিকে, এবং তার প্রধান উপকরণ হবে শিক্ষা। এবং সেই শিক্ষা যদি শুধু একমুখী হয় তাহলে উদ্দেশ্য সফল হবে না। ডাইভার্সিফাইড হতে হবে, এবং তার সাথে বিশেষ করে নারীদের আপগ্রেড করতেই হবে। স্বামীজি চেয়েছিলেন সেই জন্যেই এদেশের নারী জাতির উন্নতি। সমাজ বা দেশ উন্নত হতে গেলে একটি পাখির যেমন একটি ডানা উড়তে পারে না, দুটো ডানায় সমানভাবে পুষ্ট এবং সবল হওয়া চাই, তবে পাখি যেমন একটা ডানা ছাড়া উঠতে পারে না, সমাজেও একটা জাতি শুধু পুরুষদের দ্বারা উন্নত হতে পারে না। পাখিকে উড়তে গেলে দুটি ডানারই সমান গুরুত্ব দিতে হয়। এই সমাজটার ক্ষেত্রেও ঠিক একই, নারী পুরুষ উভয়কেই সমান গুরুত্ব দিতে হবে। ঠিক সেরকম সমাজের অগ্রগতির জন্য পুরুষ ও নারী উভয়ই সমবেত চেষ্টা ছাড়া সমাজ এগোতে পারে না। স্বামীজি আরও বলেছেন, সমাজের ভিত্তি হচ্ছে নারী জাতি। সমাজের স্থায়িত্ব, সমাজের দৃঢ়তা নারীর উপর নির্ভরশীল। তাই নারী জাতির উন্নতি করার উপায় হচ্ছে, স্বামীজি যখন খুঁজছিলেন, ব্যাকুল হয়ে খোঁজার সময় তিনি আবিষ্কার করলেন নিবেদিতাকে। নিবেদিতার ভিতরে তিনি দেখেছিলেন অফুরন্ত শক্তি, অফুরন্ত উদ্যম, কিন্তু সেই শক্তির আত্মপ্রকাশ করার পথ খুঁজে পাচ্ছে না। টেনে নিয়ে এসে তার দেশের নারীদের সুশিক্ষায় তাকে ফেলে দিলেন। তাকে বাধ্য করলেন তার শক্তিটার বহিঃপ্রকাশ ঘটাবার ক্ষেত্রটি এই নারী শিক্ষা, ভারতবর্ষের স্কুল। স্বামীজি নিবেদিতার অবরুদ্ধ শক্তির দ্বার উন্মুক্ত করার চেষ্টা করলেন। তার চেষ্টা কখনো বিফল হয় না, তিনি সফল হলেন। নিবেদিতার অবরুদ্ধ শক্তিকে কাজে লাগাতে স্বামীজিকে কিছুকাল চেষ্টা করতে হয়েছিল। নিবেদিতা সহজে স্বামীজির কাছে আত্মসমর্পণ করেননি। দীর্ঘকাল তিনি সংগ্রাম করেছেন। তার গুরুত্ব এবং গুরুর সঙ্গে তার গুরুও সেই সংগ্রামে তাকে কখনো নিরুৎসাহ করেননি। স্বামীজি বলেছিলেন, আমি দীর্ঘ 6 বছর ধরে আমার গুরুদেবের সঙ্গে লড়াই করেছি, ফলে পথের খুঁটি নাটি আমার নখদর্পণে। তাই তুমি দুঃখ করো না যে তোমাকে বোঝানোর জন্য কাউকে বিলক্ষণ কষ্ট পেতে হয়েছে। নিবেদিতা ক্রমশ উৎসাহিত হয়ে স্বামীজিকে জানালেন,
তিনি ভারতের সেবায় আত্মনিয়োগ করতে চান। স্বামীজি তাতে খুশি হলেন, কিন্তু সঙ্গে সঙ্গে সাবধান বাণী উল্লেখ করে বললেন, দেখো, তুমি ভারতবর্ষে এসে দেখবে চারিদিকে কেবল দুঃখ, কুসংস্কার, দাসত্ব, যা তোমার ধারণার অতীত। তোমরা চিরকালই জাতিকে মানব সভ্যতার ইতিহাসে অপর দেশকে ডমিনেট করারই অধিকার লাভ করেছ। ব্রিটিশরা যুগ যুগ ধরে পৃথিবীর অধিকাংশ দেশকে শাসন করেছে, তাই তোমাদের সেই শাসনের মনোভাবটাই থাকবে। কিন্তু ভারতবর্ষে এসে দেখবে চারিদিকে কেবল দুঃখ, কুসংস্কার আর দাসত্ব। এদেশে এলে তুমি নিজেকে অসংখ্য অর্ধ উলঙ্গ নরনারীকে তোমায় পরিবেষ্টিত অবস্থায় দেখতে পাবে। এসব সত্ত্বেও যদি তুমি কাজে নামতে চাও, তবে অবশ্যই তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি। কাজে ঝাঁপ দেওয়ার আগে বেশ করে ভেবে দেখো, কাজে যদি বিফল হও কিংবা কখনো বিরক্তি আসে, তবে আমার দিক থেকে নিশ্চয়ই যেন আমাকে আমরণ পাশেই পাবে তুমি। তা যদি ভারতবর্ষের জন্য কাজ করো বা নাই করো, বেদান্ত ত্যাগ করো বা ধরেই থাকো। স্বামীজির এই অভয় বাণী পেয়ে নিবেদিতা ভারতে এলেন। তারপরে স্বামীজির কঠিন শিক্ষা দীর্ঘকাল ধরে চলল, কখনো অতি কঠোর তো কখনো অতি কোমল। স্নেহপরায়ণ হয়ে ধীরে ধীরে স্বামীজি তার মানস কন্যাকে পালন করেছিলেন। তারপর যখন দেখলেন যে নিবেদিতা যোগ্য যন্ত্ররূপে তৈরি হয়েছেন, তখন স্বামীজি তাকে জানালেন, কাজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন আর কি নির্দেশ দেওয়া দরকার আছে? তুমি স্বাধীন, তুমি নিজেই পছন্দ করো তোমার নিজের কাজ। নিবেদিতা যে সেই স্বাধীনতা অপপ্রয়োগ করেননি, তা আমরা আজ পরবর্তী তার কার্যকলাপ বা কার্যধারা থেকে বেশ ভালো বুঝতে পারছি। নিবেদিতা কখনো ভাবতেন না যে তিনি উচ্চ বংশের উচ্চশিক্ষিত একটি অভিমানী জাতি থেকে এসেছেন। যারা এসেছেন শাসক এদেশের, যারা আধিপত্য করে গর্ববোধ করতেন, নিবেদিতা তাদের দলের ছিলেন না। স্বামীজির কৃপায় তিনি এই ভারতকে ভালোবাসতে শিখেছিলেন, এবং সেই ভালোবাসা এমন যে তিনি ভারতের সঙ্গে একাত্ম হয়ে গেছিলেন। ভারতবর্ষকে মাতৃভূমি বলে তিনি মনে করতেন। ভারতবর্ষের কল্যাণ তার নিজের কল্যাণ বলে মনে হতো। ভারতের ঐতিহ্য তার কাছে গর্বের মনে হতো। তার জন্য তিনি নিজে গর্ব অনুভব করতেন। একথার সুন্দর পরিচয় আমরা পাই তার জীবনের বহু ঘটনায়। সাধারণ বিষয় নিয়ে নিবেদিতা ক্লাসে পড়াতেন। একদিন একটি বালিকা বলছেন লাইন। এই ইংরেজি শব্দটি শুনে নিবেদিতার অভিমানে আঘাত লাগলো, ভারতীয় অভিমানে। তিনি বললেন, বাংলায় কি বলে এটাকে? বলতে পারছে না কোনো মেয়ে। শেষকালে একটি মেয়ে বলছে রেখা। নিবেদিতা তখন কি আনন্দ! তিনি রেখা 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 বলে যেন মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন। ভারতের জাতীয়তা বর্জিত যে শিক্ষা, সে শিক্ষা নিবেদিতা দিতে অভ্যস্ত ছিলেন না বা চাইতেন না। স্বামীজি চেয়েছিলেন জাতিকে আত্মপ্রতিষ্ঠিত করতে, জাতিকে নিজের অস্তিত্বে বিশ্বাসী করতে। তার যে চিন্তা, জাতি যেন নিজের মহত্ব বিস্মিত না হয়, পরানুকরণের মোহ থেকে যেন মুক্ত হয়। নিবেদিতা তার ছাত্রীদের ভেতরে গোড়া থেকেই সেই চেষ্টা আপ্রাণ করেছেন বা চালিয়ে গেছেন। স্বামীজির কথা শিক্ষা ওই পাশ্চাত্য ঢঙে সবাইকে তৈরি করা নয়। নিবেদিতা কখনো ভোলেননি, এবং যেখানে তিনি দেখতেন পাশ্চাত্যের অনুকরণের স্পৃহা, সেখানে তিনি অত্যন্ত কঠোর বেদানদায়ক হতেন। ভারতের যে অতীত গৌরব তিনি স্বামীজির দৃষ্টি থেকে দেখতে শিখেছিলেন, সেই গৌরবকে যাতে পুনর্জীবিত করা যায়,
যাতে ভারতের নরনারী সেই গৌরবকে স্মরণ করে নিজেদের গর্ববোধ করতে পারে এবং নিজেদের আবার সেই মহিমায় প্রতিষ্ঠিত করতে চেষ্টা হয় বা সচেষ্ট হয়, তার জন্য নিবেদিতার সমস্ত শক্তি ব্যয়িত হয়েছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানটি সেই আদর্শের প্রতীক, একথা আমাদের ভুলতে দেননি। প্রাচীন শিক্ষার পুনর্জীবনের মানে এই নয় যে আমাদের সারাদিন পুজো পাঠে মগ্ন থাকতে হবে, সে কথা নিবেদিতা বলেননি। তিনি বলেছেন বর্তমানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীন আদর্শকে দৃঢ়ভাবে ধরে থাকতে হবে। সেই কথা আমরা স্বামীজির শিক্ষা আদর্শের ভিতরে বারবার দেখতে পাই। স্বামীজি যে শিক্ষা নিয়ে এ দেশের নারী শিক্ষাকে সামনে নিবেদিতা সহযোগী রূপে হাজির করেছিলেন, সেটা নিবেদিতার বিশাল ব্যক্তিত্ব কোনো একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, একথা আমরা স্বীকার করি। কিন্তু তার ব্যক্তিত্ব বিশেষ করে ফুটে উঠেছে যদি আমরা তলিয়ে দেখি, তাহলে দেখব ছোট্ট এই বালিকা বিদ্যালয়টিতে। ছোট্ট এই জন্য বলছি, যদিও এটি একটি উচ্চ বালিকা বিদ্যালয় রূপে সুনাম অর্জন করেছে, তাহলেও এখনো মনে হয় এইটুকু এর আসল পরিচয় নয়। এর আসল পরিচয় রয়েছে স্বামীজির দেয়া আদর্শে, যে আদর্শের ভেতর দিয়ে স্বামীজি জাতিকে তুলতে চেয়েছিলেন, নারী জাতির সেবা করতে চেয়েছিলেন। সেই আদর্শের রূপায়ণ আমরা দেখতে পাই এই প্রতিষ্ঠানটিতে। আগেই বলা হয়েছে যে সীমাকে দিয়ে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করানো হয়েছিল, কারণ মাকেই নারী জাতির আদর্শরূপে স্বামীজি উপস্থাপিত করেছিলেন নিবেদিতার কাছে। নিবেদিতাও সেই আদর্শকে কায় মনোবাক্যে গ্রহণ করেছিলেন, তাই মায়ের কাছে এসেছেন বারে বারে। অনেক ছোটোখাটো সমস্যা নিয়েও তিনি এসেছেন মায়ের কাছে, এসে মায়ের কাছ থেকে প্রেরণা পেতেন। আশ্চর্য ব্যাপার, নিবেদিতার মতো মহাবিদুষী মায়ের কাছে যখন আসতেন, ছোট্ট খুঁকির মতনই মায়ের পায়ের কাছে বসতেন। মাও তাকে পরম আদরে পরম স্নেহ গ্রহণ করতেন। নিবেদিতা মায়ের কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছিলেন, সে কথা নিবেদিতা কৃতজ্ঞতার সঙ্গে বহু জায়গায় উল্লেখও করেছেন। আসল কথা, শিক্ষা মানে শুধু লেখাপড়া শেখা নয়। স্বামীজি তা মনে করেননি, নিবেদিতাও তা মনে করতেন না। শিক্ষা সম্বন্ধে নিবেদিতার বিশেষ জ্ঞান ছিল। স্বামীজির কাছে শিক্ষা পেয়ে তার আগে বেশ কয়েকটি স্কুলের সাথে কর্মক্ষেত্রে যুক্ত থেকে নিজে নতুন ভাবনায়, স্বামীজির ভাবটির মতো যেন একই ভাবনায় একটি নতুন স্কুল খুলেছিলেন রাস্কিন বলে। তিনি একটি সুনির্দিষ্ট পথে পরিচালিত করেছিলেন তার স্কুলকে এবং তার বিশেষ লক্ষ্যের দিকে। তার পরবর্তীকালে ভারতবর্ষে এসে যে স্কুলটি করেছেন, সেটি যেন একই পথ অনুসরণ করেছিল। প্রত্যেকটি নারীকে সমাজের কল্যাণের জন্য তার যা দেওয়ার আছে তা দিতে সমর্থ হতে হবে। আমরা জানি নিবেদিতার উদ্দেশ্য ছিল মেয়েরা এই আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, তখন ঘরে ঘরে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ শুধু সুপ্রতিষ্ঠিত হবে না, ওই ভাবটি বৃহত্তর সমাজের পক্ষে উপকারী হবে। স্বামীজির সেই আশাও কিন্তু বৃথা যায়নি বা যাবেও না ভবিষ্যতে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আজকে জন্মে গেছে। স্বামীজির কোন বাণী নিষ্ফল হয়েছে আমরা দেখেছি। প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি তার উজ্জীবনকারী শক্তির মতোই আমাদের সামনে জীবনকে শক্তিশালী করেছে। নিবেদিতার মহৎ উদ্দেশ্য ব্যর্থ হবে না, এটা আমরা জানি। তাই এই প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতি করবে, দিন দিন বেড়ে সমাজের তার ভাব প্রসারিত করবে, কারণ এর পেছনে রয়েছে অমোঘ আশীর্বাদ শ্রী মা এবং স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণদেব পার্শ্বদের। সুতরাং এই ছোট্ট প্রতিষ্ঠানটি আজ যেন উপেক্ষার দৃষ্টিতে না দেখা হয়, আমরা যেন এর অন্তর্নিহিত মহত্বকে অনুধাবন করি এবং আমাদের সাধ্যমতো এই প্রতিষ্ঠানটিকে
তার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য যথাসম্ভব সাহায্য করি, তবেই রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের প্রতি আমাদের আনুগত্য প্রকাশ পাবে। আর যারা এই প্রতিষ্ঠানটিকে পরিচালনা করছেন, তাদের কাছে আজ সকলেরই আশা তারা যেন স্বামীজির ও নিবেদিতার দেয়া আদর্শ সর্বত অক্ষুণ্ণ রাখে। তারা যেন লক্ষ্য স্থির দেখে এগিয়ে চলেন, তবেই তাদের অগ্রগতি অপ্রতিহত হবে এবং এই প্রতিষ্ঠানটি ছোট হলেও এর দ্বারা দেশের মহৎ কল্যাণ হবে, এ বিষয়ে আমরা নিঃসন্দেহে বুক বাঁধতে পারি। শ্রীরামকৃষ্ণ শ্রী মা তাহার চরণে প্রার্থনা জানায়, শ্রী মায়ের আশীর্বাদ থেকে উদ্ভূত তার আশীর্বাদ ধন্য এই প্রতিষ্ঠানটি যেন সেই অগ্রগতিতে অগ্রসর হয় যা জাতির কল্যাণে আমাদের সমগ্র মানব জাতির কল্যাণ অনুভব করতে পারি। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারতদর্শনে তার স্কুল সম্পর্কে ভাবনা বাস্তবায়ন তুলে ধরার চেষ্টা করলাম আজকে 285তম পর্বে। সকলে ভালো থাকবেন। নিবেদিতার শিক্ষা চিন্তা নিয়ে আরও একটি আলোচনা এর পরের দিন হবে। সকলের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। পানারাম চ্যানেলের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা, নমস্কার জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম। জয়তু নিবেদিতা।